হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের সেশনে সবাইকে স্বাগতম। ক্লাসের শুরুতেই একটি বিষয় তোমাদেরকে অবগত করতে চাই, সেটি হচ্ছে যে আমরা ভেবেছিলাম হয়তো দিন বাড়ার সাথে সাথেই আমাদের করোনা ভাইরাসের প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আসলে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। কারণ যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা কেউই নিরাপদ না। যে কোনো সময় আমরা আক্রান্ত হতে পারি। আর সামনে শীতকাল আসছে, বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে শীতের সাথে সাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরো বেড়ে যাবে। আমরা ইতিমধ্যে ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে দেখেছি যে তারা সতর্কতা জারি করেছে। তাদের ওইখানে আরো আহ, বেশি করে আগের চেয়েও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিবে বলে তারা সাসপেক্ট করছে। এমত অবস্থায় আমাদের দেশে সামনে শীতকাল, তো করোনা প্রভাব স্বাভাবিক কারণেই বেড়ে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা আরো বেশি সতর্ক হও। বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে। কখনোই কোনো অবহেলা করবে না। যে কোনো জিনিসে হাত দেওয়ার পরে হাত ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নিবে। তো আমরা আজকে বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে ক্লাস নিব। আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যাকুইজিশন অফ হিউম্যান রিসোর্স নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি গত ক্লাসে প্ল্যানিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের পার্ট শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে ও ব্যাখ্যা করতে পারবে: মিনিং অফ রিক্রুটমেন্ট, steps or process involved in recruitment, sources or methods of recruitment, advantages and disadvantages of internal and external recruitment, best source of recruitment. তো চলে যাই আমরা আমাদের মূল আলোচনা অ্যাকুইজিশন অফ হিউম্যান রিসোর্সে। রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস। প্রথমে আমরা জানি যে হোয়াট ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট বলতে আমরা কি বুঝি, এই বিষয়ের সাথে তোমরা আগের চ্যাপ্টারে তোমরা পরিচিত হয়েছো, আমার মনে হয় বিষয়টা তোমরা জানো। তারপরে আমি আবার বলছি যে প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে যোগ্য এবং দক্ষতা সম্পন্ন মানব সম্পদ খুঁজে বের করে তাদেরকে চাকরি লাভে আগ্রহী করে গড়ে তোলা, বা তাদেরকে তোমার প্রতিষ্ঠানে চাকরি করার লক্ষ্যে আবেদনে আকৃষ্ট করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? মানব সম্পদ সংগ্রহ বলে থাকি। প্রফেসর R.W. গ্রিফিন বলেন যে রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং ইন্ডিভিজুয়ালস টু অ্যাপ্লাই ফর জবস দ্যাট আর ওপেন। অর্থাৎ উনি বলেছেন যে রিক্রুটমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি করা হয় যে তোমার যে জব গুলো, যে তোমার ভ্যাকেন্ট পোস্ট গুলো আছে সেগুলোর প্রতি যারা আগ্রহী প্রার্থী তাদেরকে কি করা হয়? আকৃষ্ট করা হয়, বা যোগ্য প্রার্থী তাদেরকে আকৃষ্ট করা হয়। তো আমরা এবার দেখব যে হোয়াট আর দ্য স্টেপস ইনভলভ ইন রিক্রুটমেন্ট। অর্থাৎ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কর্মী সংগ্রহের ক্ষেত্রে কি কি পদক্ষেপ অনুসরণ করতে হয়। প্রথম যে পদক্ষেপটি অনুসরণ করতে হয় মানব সম্পদ পরিকল্পনা, যেটা নিয়ে আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আমরা জানি যে মানব সম্পদ পরিকল্পনা বলতে যে একটি প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে কতজন লোক তোমার প্রতিষ্ঠানে দরকার, কি ধরনের লোক দরকার, আহ কোথায় কোন পজিশনে লোক দরকার, এদেরকে কিভাবে আমরা আবেদনে আকৃষ্ট করতে পারি, কিভাবে আমরা এদেরকে পরীক্ষা নিয়ে তাদেরকে
নিয়োগদানের ব্যবস্থা করতে পারি, কিভাবে তাদেরকে আহ, প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, কিভাবে তাদেরকে আহ, বিভিন্ন ধরনের রিওয়ার্ডের মাধ্যমে কাজে ধরে রাখা যায়। তো এই বিষয়গুলো সম্পর্কে পূর্ব থেকেই যে অনুমান বা পূর্ব থেকেই যে নকশা প্রণয়ন করা হয়ে থাকে, সেটি হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ থেকে শুরু করে তাদেরকে নিয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে কাজ আদায় করে তাদেরকে প্রতিষ্ঠানে স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে যে কাজগুলো, যে নকশাগুলো প্রণয়ন করব বা যে চিন্তা ভাবনাগুলো করব, সেটি হচ্ছে কি মানব সম্পদ পরিকল্পনা। তাহলে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আমাকে কি করতে হবে, মানব সম্পদ পরিকল্পনা করতে হবে। সেকেন্ডলি, নীতি ও কার্য বিশ্লেষণ করতে হবে। তো নীতি ও কার্য, নীতি বলতে আমরা কি জানি, আমরা জানি গাইডলাইন। অর্থাৎ আমরা কতগুলো গাইডলাইন তৈরি করব যে কিসের ভিত্তিতে আমরা কর্মী নিয়োগ করব, কোন ধরনের কর্মী নিয়োগ করব, কোথায় কর্মী নিয়োগ, সবকিছু কিভাবে আমরা এদেরকে প্রশিক্ষণ দিব, কিভাবে পদোন্নতি দিব, সবকিছু একটা নীতিমালার অধীনে হবে। কাজে একটা নীতিমালা প্রতিষ্ঠা করতে হবে এবং আহ, কাজ কাজগুলো বিবেচনা বিশ্লেষণ করতে হবে। কার্য বিশ্লেষণ বলতে আমরা আগে বলেছিলাম যে প্রতিষ্ঠানে কি কি কাজ আছে এবং এই কাজ করার জন্য কি ধরনের যোগ্যতা সম্পন্ন লোক দরকার সেটা বিশ্লেষণ করা। এছাড়াও আহ, তোমার কর্মীর ধরন বিচার বিবেচনা করে প্রয়োজনীয় কর্মীর চাহিদা নিরূপণ করা এবং বর্তমান নিয়োগকৃত কর্মী এবং শূন্য পদ নির্ধারণ করা, এগুলো নীতি ও কার্য বিশ্লেষণের ক্ষেত্রে করা হয়ে থাকে। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের পরেই প্রতিষ্ঠানকে কি করতে হয়, নীতি প্রণয়ন করতে হয়, কিসের ভিত্তিতে কর্মীদেরকে নিয়োগ থেকে শুরু করে তাদেরকে আহ প্রতিষ্ঠান সংরক্ষণ করা যায়, তাদের কাজগুলোকে কিভাবে বিশ্লেষণ করা যায়, এটা সেকেন্ডলি আমাদেরকে করতে হবে। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উৎস নির্ধারণ করা, যে আমরা কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করতে চাচ্ছি। আমরা জানি যে দুই ধরনের উৎস আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস হচ্ছে যে আমরা কিন্তু কি করতে পারি, প্রতিষ্ঠানের মধ্য থেকেও কিন্তু আমরা কর্মী নিয়োগ করতে পারি বা কর্মী চাহিদা পূরণ করতে পারি। আবার প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আর বাহ্যিক উৎস থেকে আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎস থেকে, প্রতিষ্ঠানের বাইরে থেকে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। তাহলে আমাদেরকে নির্ধারণ করতে হবে এই পর্যায়ে যে আমরা কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবো, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে করবো নাকি বাহ্যিক উৎস থেকে করবো। এই উৎস নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে তোমার প্রতিষ্ঠানের ধরন কেমন, কতজন তোমার নিয়োগ করা দরকার, হ্যাঁ, কি সময় তোমার আছে, কোন সময়ের মধ্যে তোমার প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ করতে হবে ইত্যাদি। এগুলো তোমাকে কি করতে হবে, আহ বিবেচনা করে তারপর কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে তুমি কি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করবে নাকি বাহ্যিক উৎস থেকে। দেন ফোর্থ স্টেজে এসে যেটা করতে হবে সেটা হলো অধিযাচন ও আবেদনপত্র আহ্বান। অধিযাচন বলতে আমরা আসলে রিকুইজিশন লেটারকে বুঝে থাকি, যে রিকুইজিশন লেটার এটা কি, এটা হচ্ছে ফর্মাল অফিসিয়াল রিটেন রিকোয়েস্ট ফর ভ্যাকেন্সিস এন্ড ক্রিয়েটেড পোস্ট। অর্থাৎ একটা ডিপার্টমেন্টে তোমার কতগুলো পোস্ট আছে, কতগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে, তো এই এটা সম্পর্কে একটা অধিযাচন পত্র চাওয়া হয়ে থাকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছ থেকে, যে তোমার প্রতিষ্ঠানে বা তোমার ডিপার্টমেন্টে কতগুলো পোস্ট আছে, খালি আছে কতগুলো, আর কতগুলো তোমার ফ্ল্যাপ আছে। তো এই যে এই পত্রটা এই পর্যায়ে আহ্বান করা হয় এবং আহ্বানের সাথে সাথে কি করা হয়, আবেদন পত্র আহ্বান করা হয়। অর্থাৎ আহ, যারা যোগ্য এবং যারা প্রতিষ্ঠানের জন্য যে সকল লোকদের প্রয়োজন, এই সকল আহ, লোকদেরকে কিভাবে আমরা তাদেরকে তাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানে আবেদনপত্র আহ্বান করতে পারি। অর্থাৎ তারা যাতে আমাদের প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আবেদন করে, সেটা আমরা কিভাবে করতে পারি। সেটা সাধারণত চারটি ভাগে আমরা ভাবে করতে পারি। একটা হচ্ছে আনুষ্ঠানিক বিজ্ঞাপন আমরা দিতে পারি, হ্যাঁ, অনানুষ্ঠানিক বিজ্ঞাপনও দিতে পারি। আনুষ্ঠানিক বিজ্ঞাপন আমরা বিভিন্ন ধরনের পেপার বলো বা টেলিভিশন বলো, বা অন্য ইন্টারনেট, অন্য কোনো মিডিয়া বলো, এগুলোর মাধ্যমে আমরা করতে পারি।
অনানুষ্ঠানিক বিজ্ঞাপন আমরা দিতে পারি, যে কর্মীদের দ্বারা, যারা কর্মী আছে তাদেরকে বলে দিলাম যে আমার প্রতিষ্ঠানে লোক লাগবে, যারা চাকরি করতে চায় এই প্রতিষ্ঠানের পোস্টে তারা কি করতে পারে, এখানে আবেদন করতে পারে। এছাড়াও প্রাতিষ্ঠানিক প্রতিনিধি মাধ্যমে আমরা কি করতে পারি, আবেদনপত্র আহ্বান করতে পারি। বিভিন্ন বাণিজ্যিক উৎস, রিক্রুটিং এজেন্সি যেগুলো আছে সেগুলো কেও আমরা আহ্বান করতে পারি। সেখান থেকে আমরা কি করতে পারি, তাদেরকে বলতে পারি যে আমার এতজন লোক লাগবে আমাদের, তাহলে যারা ইন্টারেস্টেড তাদেরকে আবেদন করতে পারি। এরপর 5 নাম্বার স্টেজে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবেদনপত্র গ্রহণ, বাছাই ও মূল্যায়ন। অর্থাৎ যে সকল আবেদন পড়লো সেগুলোকে আমরা কি করব, বাছাই করব, গ্রহণ করব এবং বাছাই করব। তারপর আমরা দেখব যে যে আবেদনপত্রগুলো আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করে সেগুলোকে রাখবো, বাকিগুলোকে ছাঁটাই করে ফেলবো, বাকিগুলোকে ফেলে দিব। কারণ আমরা সবাইকে কিন্তু কি করতে পারবো না, পরীক্ষা নিতে পারবো না। তো সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখান থেকে যারা, যে সকল ক্যান্ডিডেট যাদের যোগ্যতা নাই তারপর আবেদন করেছে, অ্যাজ ফর এক্সাম্পল তুমি চাইলা যে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, কিন্তু দেখা গেল যে অনেকের 2 বছরের অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে সেও ভেবেছে যে না, যদি আমাকে ডাকে, তো সে আবেদন করলো, সেক্ষেত্রে তোমার আবেদনপত্র যদি বেশি পড়ে তাহলে তাকে তুমি কি করতে পারো, বাদ দিয়ে দিতে পারো। এইভাবে আবেদনপত্র কি করতে হবে, বাছাই করে বাছাই করতে হবে, এবং যেগুলো আহ, যোগ্যতা অনুযায়ী যারা, অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা আবেদন করেছে তাদের আবেদনগুলো আহ, রেখে দেয়া। 6th স্টেজে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষণ ও নির্বাচন প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট করা, অর্থাৎ আমরা কিভাবে কি ধরনের টেস্ট নিতে পারি সেটা নির্ধারণ করা, যে আমরা প্রিলিমিনারি টেস্ট দিতে পারি, রিটেন টেস্ট দিতে পারি, ভাইভা ভর্তি নিতে পারি। এই ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে এই পর্যায়ে নির্ধারণ করতে হবে, অর্থাৎ কি কিভাবে আমরা তাদেরকে, তাদের মেধাকে আমরা যাচাই করতে পারি। তো এগুলোই এই 6টি স্টেপ হচ্ছে রিক্রুটমেন্ট। অর্থাৎ আমরা যদি কর্মী সংগ্রহ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 6টি স্টেপ অনুসরণ করে তারপর কর্মী সংগ্রহ করতে হবে। তো এবার আমরা যাব যে হোয়াট আর দ্য সোর্সেস অর মেথডস অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ আমরা এই কর্মী সংগ্রহ কি কি উৎস থেকে বা কি কি উপায়ে আমরা সংগ্রহ করতে পারি। তাহলে আমরা আগেও বলেছিলাম যে দুইটি মাধ্যমে বা দুইটি উৎসের মাধ্যমে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা বাহ্যিক উৎস। তো অভ্যন্তরীণ উৎস হচ্ছে যে যারা প্রতিষ্ঠানে কর্মরত আছে, তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা যায়, এবং তাদের যারা আত্মীয় স্বজন, পরিচিত জন, তাদের কাছ থেকে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। এটাকে অভ্যন্তরীণ উৎস বলে। আর বাহ্যিক উৎস হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখান থেকে আমরা কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। তো প্রথমে আমরা আসি যে অভ্যন্তরীণ উৎস সমূহ, যে অভ্যন্তরীণ উৎস থেকে আমরা কিভাবে কর্মী সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী। সব প্রতিষ্ঠানে সাধারণত কিছু কর্মী থাকে যারা খণ্ডকালীন, পার্ট টাইম কাজ করে, অথবা যারা অস্থায়ী, মানে এখনো যাদের চাকরি স্থায়ী করা হয়নি। তো এদেরকে আসলে ওই পোস্টের এগেইনস্টে স্থায়ী কর্মী হিসেবে ধরা হয় না। তো যদি কোনো পোস্টে কর্মী দরকার হয় তাহলে এই সকল লোকদেরকে, যারা খণ্ডকালীন কাজ করছে প্রতিষ্ঠানে বা যারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে, তাদেরকে স্থায়ীকরণের মাধ্যমে কি করা যায়, প্রতিষ্ঠানে নিয়োগদান করা যেতে পারে, বা তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যেতে পারে। এরা হচ্ছে আহ অভ্যন্তরীণ উৎস। আরেকটা হচ্ছে কর্মীর পদোন্নতি। পদোন্নতি দিয়েও আমরা কি করতে পারি, একটা পোস্ট থেকে আরেকটা খালি পোস্টকে আমরা পূরণ করতে পারি। তো এর দ্বারা কি হয়, যে একটা পোস্ট কিন্তু খালি হয়ে যায় আর একটা পোস্ট কিন্তু পূরণ হয়। কিন্তু যেহেতু একটা পোস্ট পূরণ হচ্ছে সেহেতু সেহেতু ওই পদের জন্য এটা একটা উৎস, যে কারণে এটা কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। বদলির মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান, অথবা একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা কি করতে পারি, বদলির ব্যবস্থা করতে পারি। কি ব্যাপার, কেটে গেল এটা, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। শুনতে পাচ্ছ? তাহলে কেটে গেল কেন? অত ইয়াতেই ছিলাম। আচ্ছা, ওকে। মনে হয় কিছুক্ষণ পর কেটে যেতে পারে, তোমাদের আবার ইয়ে করতে হবে, ঢুকতে হবে আর কি।
তো বদলির মাধ্যমে কিভাবে আমরা কর্মী সংগ্রহ করতে পারি, যে ধরো তোমার টাঙ্গাইল ব্রাঞ্চে লোক কম কোন একটা ব্যাংকে, কিন্তু নারায়ণগঞ্জ ব্রাঞ্চে সেখানে লোকজন বেশি আছে। এখন তাহলে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকে যদি টাঙ্গাইল ব্রাঞ্চে একজনকে বদলি করা হয়, তাহলে টাঙ্গাইল ব্রাঞ্চের যে খালি পদ, এরকম হতে পারে যে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে হয়তো লোকজন বেশি আছে, কিন্তু টাঙ্গাইল ব্রাঞ্চে হয়তো লোকজন কম আছে। সেহেতু আমরা এই নারায়ণগঞ্জ থেকে কি করতে পারি, কর্মীকে টাঙ্গাইল ব্রাঞ্চে বদলি করা যেতে পারে। তাহলে কি হলো, টাঙ্গাইল ব্রাঞ্চের যে শূন্য পদ সেটা কিন্তু পূর্ণ হলো। কর্মীদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কর্মী যারা আছে তাদের তো সবারই বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তো তাদেরকে কি করা যেতে পারে, কর্মী এখানে কাজের জন্য আহ্বান করা যেতে পারে। এরাও অভ্যন্তরীণ উৎস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেক সময় দেখা যায় যে তারা তাদের নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিত অনেকে যাদেরকে রিকোয়েস্ট করে, তারাও কি করে অনেক সময় প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ করে থাকে। তো এটাও একটা উৎস। আরেকটা হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকে, শ্রমিক সংঘ থাকে। সেই শ্রমিক সংঘের সুপারিশ অনুযায়ী কি করা যেতে পারে, শ্রমিক সংগ্রহ করা যেতে পারে। এরপরে আমরা দেখবো যে বাহ্যিক উৎস সমূহ। তো বাহ্যিক উৎসের মধ্যে একটা ছিল প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। তো প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে প্রথম হচ্ছে চাকরি বিনিয়োগ কেন্দ্র। এটা আবার কি, চাকরি বিনিয়োগ কেন্দ্র বলতে কি বোঝো, এটা আমাদের দেশে আছে না? আসলে আমাদের দেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই, এটা আমেরিকাতে আছে। তো এরকম প্রতিষ্ঠান হলে ভালো হতো আসলে, যে এই এই সিস্টেমটা হচ্ছে যে একটা আহ চাকরি দাতা কি প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানে কি করবে, সবাই যারা চাকরি করতে চাচ্ছে তারা তাদের সিভি ড্রপ করবে। সিভি ড্রপ করার পরে তারপর ওই প্রতিষ্ঠান যাচাই বাছাই করে তার যোগ্যতা অনুযায়ী তাকে কি করবে, চাকরি দিবে। কিন্তু আমাদের দেশে আসলে এটা অনেক কল্পনা, কারণ আমাদের দেশে সরাসরি প্রতিষ্ঠানে আহ আবেদন করে আমরা চাকরি পাই না, আর তারপরে চাকরি বিনিয়োগ কেন্দ্রে আবেদনের মাধ্যমে চাকরি পাওয়া তো দূরের কথা। তো এই চাকরি বিনিয়োগ কেন্দ্র যে সকল দেশে আছে, সেসব দেশের চাকরি বিনিয়োগ কেন্দ্র থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান কি করে, যখন তাদের লোক দরকার হয় তখন চাকরি বিনিয়োগ কেন্দ্রকে বলে যে আমাদের এতজন এই কোয়ালিটির লোক দরকার, তখন তারা কি করে, তারা এদেরকে বলে যে তোমরা এই প্রতিষ্ঠানে আবেদন করো, তখন তারা আবেদন করে। কলেজ বিশ্ববিদ্যালয়, এটা আরেকটা প্রাতিষ্ঠানিক উৎস, যে আমার প্রতিষ্ঠানের লোক লাগবে, আমি কি করলাম, সংশ্লিষ্ট বিষয়ের স্টুডেন্টদেরকে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ বোর্ড আছে বা কলেজের নোটিশ বোর্ড আছে, সেখানে আমি তাদেরকে আবেদনের জন্য আহ্বান করলাম। তাহলেও এখান থেকে কি করা যেতে পারে, এখান থেকে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। পেশাগত বৃত্তিমূলক প্রতিষ্ঠান, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট আছে। হ্যাঁ, তো এই ভোকেশনাল ইনস্টিটিউট গুলো, এরা বিভিন্ন বিষয়ে তারা কোয়ালিফিকেশন, বিভিন্ন ধরনের কর্মে দক্ষ ব্যক্তিদেরকে তৈরি করে। তো তাদের কাছ থেকে আমরা কিন্তু দক্ষ ব্যক্তি পেতে পারি। প্রাইভেট নিয়োগ এজেন্সি সমূহ, বিভিন্ন ধরনের প্রাইভেট নিয়োগ এজেন্সি আছে, বাংলাদেশেও অনেক আছে, যারা কি করে, যারা মিডিয়ার মতো কাজ করে। টিউশন মিডিয়া যেরকম আছে, ঠিক তেমনি প্রাইভেট নিয়োগ এজেন্সি গুলো তারা কি করে, তারা মেম্বারশিপ নেয়, তারা বিভিন্ন জনের কাছ থেকে আবেদন আহ্বান করে। আবেদন আহ্বান করার পরে তারপর সেই আবেদনের আহ তার মেম্বারশিপ করে বিভিন্ন প্রতিষ্ঠান যখন এই প্রাইভেট নিয়োগ এজেন্সি গুলোর কাছে লোক চায়, তখন তারা কি করে, তারা এই যে যারা তাদের সদস্য তাদেরকে ডাকে পর্যায়ক্রমে, তাদেরকে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করতে আহ্বান জানায়। তো এইভাবে আহ বাহ্যিক উৎসের মাধ্যমে প্রাইভেট নিয়োগ এজেন্সি থেকে কি করা যায়, কর্মী সংগ্রহ করা যায়। এবার আসি অপ্রাতিষ্ঠানিক যে উৎস। তো অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে যেটা প্রাতিষ্ঠানিক উৎস না, ইন্টারনেট। আমরা কি করতে পারি, ইন্টারনেটেও কিন্তু বিজ্ঞাপন দিতে পারি। ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের কর্মী লাগবে এই বিষয়ে আমরা তাদেরকে আহ্বান জানাতে পারি। তো বিজ্ঞাপন দিতে পারি, বিভিন্ন পেপার পত্রিকার বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, বা টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। চাকরি সন্ধানী ব্যক্তিবর্গ, এটা আবার কি, যে চাকরি সন্ধানী ব্যক্তিবর্গ হচ্ছে যে অনেক লোক আছে যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়ায়। তারা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এসে ধর্ণা দেয় যে আমার চাকরি লাগবে বা চাকরি দেওয়া যাবে কিনা। তো এদের কাছ থেকে কি করা যেতে পারে, কর্মী সংগ্রহ করা যেতে পারে।
মেধা শিকার, ট্যালেন্ট হান্টিং, এটা কি ইম্পর্টেন্ট বিষয়। যে এটা কি করা হয় যে প্রত্যেক প্রতিষ্ঠানে কি থাকে, রিসার্চার থাকে বা এই যে স্পাই থাকে, তারা কি করে, তারা কিন্তু দেখে অন্যান্য প্রতিষ্ঠান তার বা সমগোত্রীয় যে প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে ভালো করছে, তারা তাদের আহ, আহ, কি কোন তাদের এমপ্লয়ি যারা তারা কে কি ধরনের এমপ্লয়ি, তারা কি ভালো কাজ করে, এই বিষয়গুলো কিন্তু তারা সবসময় দেখতে থাকে। তো এখন দেখা গেল যে একটা প্রতিষ্ঠানের একজন সুপারভাইজার অথবা একজন মার্কেটিং ম্যানেজার, সে অনেক দক্ষ, অনেক ভালোভাবে সে তার প্রতিষ্ঠানটাকে চালাচ্ছে। তখন এই আহ, এই দক্ষ ব্যক্তিকে তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে তাকে বেতন ভাতা সুযোগ সুবিধা আহ বাড়ি গাড়ি এগুলোর ইয়ে দেখিয়ে তাকে লোক দেখিয়ে তাকে কি করা হয়, তাকে এই প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়। ওই জন্য এটাকে বলা হয় ট্যালেন্ট হান্টিং। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে ভালো ট্যালেন্টেড লোক পাওয়া যায়, সেই প্রতিষ্ঠানের সেই লোককে আমার প্রতিষ্ঠানে চাকরি করতে আহ্বান করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ট্যালেন্ট হান্টিং। আরেকটা হচ্ছে অনাহত আবেদনপত্র, কজাল অ্যাপ্লিকেশন। অনেকেই আছে যে যারা তোমরাও যারা ফোর্থ ইয়ারে পড়ছো, আমাদেরও রিকোয়েস্ট থাকবে যে ফোর্থ ইয়ার শেষ হওয়ার আগেই তোমরা তোমাদের সিভি তৈরি করে ফেলবে। আমরা কিন্তু একটা সিভি তোমাদেরকে এর আগেও রেডি করতে বলেছি, আবার আমি বলবো তোমাদেরকে নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে, তোমাদের প্রত্যেকের একটা করে সিভি থাকা দরকার। হ্যাঁ, তো এই সিভি অনেকে কি করে তোমার প্রতিষ্ঠানে ড্রপ করে আসে। তো সেই সিভি গুলো থেকেও কি করা যেতে পারে, কর্মী সংগ্রহ করা যেতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসগুলো কি কি, আমরা আহ এই সব উৎস দিয়ে কি করতে পারি, কর্মী সংগ্রহ করতে পারি। স্যার, হ্যাঁ বলো, যাকে বলো। স্যার ওই যে আমাদের যে লাইব্রেরি আছে, ওইখানে আমি একটা ওই যে সিভি ড্রপ করার মতো একটা জায়গা আছে, ওইখান থেকে কি আসলে স্যার চাকরি হয়? হ্যাঁ হয়, হয়। এখানে হচ্ছে কি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তোমার হিউম্যান, সাধারণত ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে, এখন সব প্রতিষ্ঠানে নাই, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টই থাকে আলাদা। আর যদি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট না থাকে তাহলে ওদের একটা বক্স থাকে যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বলো বা বিভিন্ন ধরনের চিঠি আসে। তো ওইখান থেকে ওরা কি করে, প্রতিনিয়ত যে অ্যাপ্লিকেশন গুলো পড়ে বা যে সিভি গুলো আসে, সেই সিভি গুলো কিন্তু ওরা ওইখান থেকে দেখে তারপরে যাদেরকে যোগ্য মনে হয় বা তাদের প্রতিষ্ঠানে এই ধরনের লোক দরকার, তখন তাদেরকে ডাকে। হ্যাঁ, এটা মানে তোমরা শুধু এখানে কেন, অনলাইনে তোমাদেরকে সিভি ড্রপ করতে হবে, বিভিন্ন কোম্পানি এখন অনলাইনে ডিরেক্টলি যে করতে হয় না, অনলাইনে তোমরা কি করতে পারো, সিভি ড্রপ করতে পারো। তো আমি নিজেও মানে 2-3টা অফার পেয়েছিলাম সিভি ড্রপ করার পরে। কাজেই এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এবং তোমাদের এই মানে ভর্তি আর শেষ হওয়ার সাথে সাথে তোমাদের এই কাজগুলো করতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার সিভিটা ড্রপ করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে কোনো প্রতিষ্ঠানে তোমার সিভি যদি ভালো লাগে, তাহলে সে হয়তো তোমাকে ডাকতে পারে, তোমাকে ডাকবে। ঠিক আছে। স্যার তাহলে কি এই যে আমরা তো এখন ফোর্থ ইয়ার রানিং, তো আমরা কি এখন হচ্ছে যে কলেজের ওই লাইব্রেরির ওখানে ড্রপ করব নাকি ফাইনাল ইয়ার শেষ হওয়ার পর? কলেজের লাইব্রেরিতে মানে? স্যার কলেজের লাইব্রেরিতে আমি হচ্ছে বই পড়তে যাওয়ার সময় একটা জায়গা দেখলাম, ওইখানে সিভি ড্রপ করার মতো একটা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, ওইটা কি কলেজের চাকরির জন্য? সেটা জানি না স্যার, আর কি আমি এক নজর দেখছিলাম তো আমাদের কলেজে। না না, আমাদের এখন ওখানে কি হয় সেটা বুঝতে পারতেছি না, না সেটা বুঝতে, জিজ্ঞাসা করছি। না বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে ওইটা হয়তো অভিযোগ বক্স হতে পারে, বা অভিযোগ বক্স বা চাকরি আবেদন পত্র কেউ হয়তো এখানে ড্রপ করতে পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে সেটা তো তোমার আমাদের প্রতিষ্ঠানের চাকরির জন্য। ঠিক আছে, তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছ সেই প্রতিষ্ঠানে সিভি ড্রপ করতে হবে তোমাকে। তো সেই প্রতিষ্ঠানে গেলে তুমি যদি বলো যে আমি আসলে সিভি ড্রপ করতে এসেছিলাম, তখন তারা বলে দিবে যে যান ওইখানে, যান ওইখানে জমা দেন ওই ডেস্কে, অথবা ওই বক্স আছে, তুমি বলবে যে ওই বক্সকে তুমি এটা ড্রপ করো। আমরা এবার আসি, what are the advantages and disadvantages of internal and external recruitment? আমরা একটু আগে যেটা দেখলাম যে ইন্টারনাল রিক্রুটমেন্ট এবং এক্সটার্নাল রিক্রুটমেন্ট কিভাবে হয়ে থাকে। তো আমরা এবার দেখব যে এই ইন্টারনাল সোর্স, অভ্যন্তরীণ সোর্স থেকে যদি আমরা কর্মী সংগ্রহ করতে যাই, তাহলে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে।
বা এক্সটার্নাল সোর্স যেটা আছে বাহ্যিক উৎস, সেখান থেকে যদি কর্মী সংগ্রহ করতে যাই তাহলে আমাদের কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। তো আমরা অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধাগুলো প্রথমে দেখি। যে অর্থাৎ আমরা কিন্তু এক্ষেত্রে বলেছিলাম যে অভ্যন্তরীণ উৎস মানে কি, যারা এক্সিস্টিং কর্মচারী যারা আছে তাদের কাছ থেকে কর্মী সংগ্রহ, তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করা, অথবা তাদের আত্মীয় স্বজন বা যারা তোমার ডিরেক্টর আছে তাদের সুপারিশ, অথবা শ্রমিক সংঘের নেতা যারা আছে তাদের সুপারিশের মাধ্যমে কর্মী সংগ্রহ করা হয়। তো এই ক্ষেত্রে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে উত্তম গণসম্পর্ক সৃষ্টি, অর্থাৎ সুন্দর একটা সম্পর্ক সৃষ্টি হয়। কারণ হচ্ছে যে একজন কর্মীকে যদি তাদেরকে পদোন্নতির মাধ্যমে কোন একটা পোস্ট পূরণ করা হয়, তাহলে পদোন্নতি দিলে কি হয়, মানুষের মনোবল বাড়ে। হ্যাঁ, তো এখানে ম্যানেজমেন্টের সাথে তার সম্পর্কের উন্নতি হয়। তো একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি করা যেতে পারে। মনোবলের উন্নয়ন তার মানে তাদের মানসিকভাবে যারা পদোন্নতি পেল তারা কিন্তু মানসিকভাবে তাদের মনোবল বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে তোমার বদলির মাধ্যমে যদি আমার সুবিধাজনক স্থানে আমাকে বদলি করা হয়, তাহলে স্বাভাবিক কারণেই আমার কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে। তো এইভাবে কি করা যায়, অভ্যন্তরীণ উৎস থেকে আমরা কর্মী সংগ্রহের মাধ্যমে মনোবল উন্নয়ন করতে পারি। সময় ও খরচ কম হয়, স্বাভাবিক কারণেই আমরা যদি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে আমাদেরকে কি করতে হবে না, অ্যাডভার্টাইজ করতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না, এতে সময় যেমন বাঁচবে অর্থ বাঁচবে। প্রশিক্ষণ সুবিধা, অর্থাৎ যারা কর্মচারী যারা কাজ করছে প্রতিষ্ঠানে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রশিক্ষণ সুবিধাটা এখানে অনেক টাকা বা সময়টা সেভ হলো। শ্রমিক ঘূর্ণায়মান হ্রাস, শ্রমিক ঘূর্ণায়মান বলতে আমরা আসলে কি বুঝি? শ্রমিক ঘূর্ণায়মান বলতে আমরা বুঝি যে অনেক শ্রমিক আছে যারা কি করে, যারা প্রতিষ্ঠানে আসে আবার অতিথি পাখির মতো আবার তারা কি করে যায়, প্রতিষ্ঠান ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তো এই ঘূর্ণায়মানটা হ্রাস করা যায় কিভাবে, যদি আমি কর্মীদেরকে তাদের চাহিদা অনুযায়ী যাবতীয় বিষয়গুলো আমরা যদি দেখি, তাদেরকে যদি সঠিকভাবে প্রমোশন দেই, তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে পোস্টিং দেই, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে শ্রমিক ঘূর্ণায়মানটা কমে যাবে, ফলে তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। এবার আমরা দেখি যে অভ্যন্তরীণ উৎস থেকে যদি কর্মী সংগ্রহ করা হয় সেক্ষেত্রে সমস্যাগুলো কি কি আছে, অসুবিধাগুলো কি কি আছে। একটা হচ্ছে নতুন মেধা বিকাশে বাধা। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ যারা প্রতিষ্ঠানে কাজ করছে তারা তো মেধাবী আমি ধরে নিলাম, কিন্তু কথা হচ্ছে এদের চেয়েও যে মেধাবী কর্মী আছে যারা এখনো প্রতিষ্ঠানে কাজে আসে নাই, তো তাদেরকে কিন্তু আমরা পাবো না। তো তাদেরকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কিন্তু বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করতে হবে, তাহলে তাদেরকে আমরা পাবো। তো কাজেই এটা একটা প্রবলেম যে আমরা যদি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে নতুন মেধা প্রকাশ, মেধা প্রবেশ করতে পারছি। শূন্য পদের সংখ্যা বেড়ে যাবে, কারণ আমরা একটু আগে যেটা বললাম যে আমরা একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে আমরা পদোন্নতি দিয়ে হোক বা বদলির মাধ্যমে হোক না কেন আরেকটা পোস্ট পূরণ করলাম ঠিকই, কিন্তু আগের পোস্টটা কি হলো, আগের পোস্টে কিন্তু ভ্যাকেন্ট হলো, তার মানে কিন্তু ভ্যাকেন্ট যে পোস্ট, আলটিমেট ভ্যাকেন্ট কিন্তু কমলো না। তো এটা একটা অসুবিধা। আর একটা হচ্ছে শ্রমিক সংঘের চাপ, আমরা যদি এভাবেই কর্মী সংগ্রহ করতে চাই তাহলে কিন্তু শ্রমিক সংঘ যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু সবসময় একটা সুযোগ সন্ধানী, তারা সবসময় চায় সুযোগ নেওয়ার জন্য। তো তারা কিন্তু কি করতে চাবে, তারা সুযোগ নিতে চাবে, তারা তাদের আত্মীয় স্বজন বা টাকা পয়সা বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে তাদেরকে এখানে চাকরি দেওয়ার চেষ্টা করে। এটা একটা প্রবলেম। ফলে প্রতিষ্ঠান কিন্তু কি পাবে না, কোয়ালিটিফুল ম্যান পাওয়ার পাবে না। নির্বাচন জটিলতা, হ্যাঁ, নির্বাচন জটিলতা তো আছেই। যদি আমি বদলির কথা বলি, যদি আমি পদোন্নতির কথা বলি, তাহলে কাকে পদোন্নতি দিব, কাকে বদলি করব, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা জটিল বিষয়। এটা এই জটিলতাটা পোহাতে হবে যদি আমরা অভ্যন্তরীণ উৎস থেকে কোনো সংগ্রহ করতে চাই। স্বজন প্রীতি, দেখো স্বজন প্রীতি তো অবশ্যই এখানে হতে পারে, কারণ হচ্ছে যে আমরা পদোন্নতির ক্ষেত্রে স্বজনপ্রীতি হতে পারে, ধরলাম পদোন্নতির ক্ষেত্রে স্বজনপ্রীতি হলো না, কিন্তু যখন ডিরেক্টররা তারা তাদের ইচ্ছা অনুযায়ী তারা কি করবে, তাদের লোক দিবে, বা শ্রমিক সংঘ তারা তাদের ইচ্ছা অনুযায়ী লোক দিবে, তখন স্বাভাবিক কারণে কি হবে, তখন স্বজনপ্রীতির সুযোগ সৃষ্টি হবে, যেটা অন্য ক্ষেত্রে সম্ভব হয় না। তো এবার আমরা আসি আমাদের আনমিউট করা যায় সবাই, এবার আমরা আসি
যে বাহ্যিক উৎস থেকে আমরা যদি কর্মী সংগ্রহ করি তাই সেই ক্ষেত্রে সুবিধা কি আর অসুবিধা কি। সেই ক্ষেত্রে দেখো বাহ্যিক উৎস থেকে যদি আমরা কর্মী সংগ্রহ করি তাহলে জ্ঞান ও অভিজ্ঞতার সংমিশ্রণ এখানে হয়। কারণ আমরা যদি বাহ্যিক উৎস থেকে কর্মী বাইরের থেকে সংগ্রহ করি তাহলে সেই ক্ষেত্রে আহ, যারা প্রতিষ্ঠানে আছে তারা কিন্তু অভিজ্ঞ, হ্যাঁ, তারা অনেকদিন ধরে কাজ করছে। আর যারা নতুন রিক্রুটেড তারা কিন্তু অনেক বেশি জ্ঞানী। হ্যাঁ, কারণ হচ্ছে যে তারা নতুন নতুন জ্ঞানের সাথে তারা কিন্তু পরিচিত, যেগুলো যারা আহ আগের রিক্রুটেড তারা কিন্তু এই জ্ঞানগুলোর সাথে পরিচিত না। তো কাজেই নতুন একজনকে যদি আমি এখানে রিক্রুট করি তাহলে তার জ্ঞান এবং যারা প্রতিষ্ঠানে অভিজ্ঞ আছে এই দুইটার মিলনে কি হবে, প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। প্রশাসনিক জটিলতা হ্রাস। হ্যাঁ, আমরা যদি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে এই যে শ্রমিক সংঘের চাপ বলো বা তোমার যারা ডিরেক্টর তাদের চাপ বলো, এগুলো কিন্তু কমে যাবে। হ্যাঁ, তো এই ধরনের জটিলতা বা পদোন্নতির ক্ষেত্রে কাকে দেওয়া কি খুশি হবে খুশি হবে না, এই যে এগুলো জটিলতা কি হবে, হ্রাস হবে। চাহিদা ভিত্তিক কর্মী নির্বাচন করা, যেটা বাহ্যিক উৎস থেকে কেবল সম্ভব। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে একটা স্পেশাল একটা পোস্টে তোমার লোক দরকার, আইটি ক্ষেত্রে একজন লোক নিয়োগ করতে চাচ্ছ। এখন ধরো আইটি স্পেশালিস্ট তোমার প্রতিষ্ঠানে আগে ছিল না, তাহলে নতুন করে যদি তুমি আইটি স্পেশালিস্ট নিয়োগ করতে চাও বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চাও সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কি করতে হবে, তোমাকে নিয়োগ করতে হবে। কর্মসংস্থানের সুযোগ, হ্যাঁ, ওভারঅল একটি দেশে কি হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি যদি অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে কিন্তু কি হচ্ছে, যদি বদলির মাধ্যমে বা পদোন্নতির মাধ্যমে কর্মসংস্থান করা হয় তাহলে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, কারণ তার তো কর্ম আগে ছিল। আর যদি আমি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে কি হচ্ছে, যে নতুন একজন লোক এখানে কাজের সুযোগ পাচ্ছে, কাজে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এবার আমরা দেখি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের অসুবিধা কি। সময় সাপেক্ষ, ব্যয়বহুল। অর্থাৎ আমরা যদি বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করি তাহলে এটা কি, এটা কিন্তু আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ আমরা আমাদেরকে কি করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে, অ্যাডভার্টাইজ করার তারা আবেদন করবে, এরপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যারা ভালো তাদেরকে নিয়োগ দিতে হবে। তো এটা যেমন সময় সাপেক্ষ তেমন ব্যয়বহুল। কর্মকর্তাদের মনোবল হ্রাস, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এক্সিস্টিং সোর্স থেকে, অর্থাৎ আমরা আমাদের অভ্যন্তরীণ সোর্স থেকে যদি কর্মী সংগ্রহ করি সেক্ষেত্রে পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়, ফলে কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি পায়। আর যদি বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ করা হয় তখন দেখা যায় যে নতুন যে ছেলেটা বা মেয়েটা আসলো তার জ্ঞান কিন্তু অনেক বেশি থাকে, তো ফলে তাকে সহজে কি করতে পারে না, যারা এক্সিস্টিং ওয়ার্কার তারা কিন্তু মেনে নিতে চায় না বা মেনে নিতে পারে না, ফলে একটা অসন্তোষ সৃষ্টি হয়, মনোবল হ্রাস পায় কর্মীদের কাজে। সঠিক নির্বাচনে বাধা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাইরে বিজ্ঞাপন দিয়ে যে কর্মী নিয়োগ করবো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম আছে। আমরা পলিটিক্যাল প্রবলেম আমরা দেখি যে কোন এক জায়গায় কোনো নিয়োগ দেওয়া হলো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো এমপির ফোন আসে, মন্ত্রীর ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন জনের ফোন আসে, প্রেশার আসে। তো সেই প্রেশার কিন্তু তোমাকে সহ্য করতে হয়। আর যদি ইন্টারনাল সোর্স থেকে নেওয়া যায় তাহলে কিন্তু কেউ জানেই না যে এখানে পোস্ট ভ্যাকেন্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না, যেটা বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করলে হয়। তো এগুলো ছিল আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসের সুবিধা এবং অসুবিধা। এবার আমরা যেটা লাস্ট টপিক যেটা দেখবো, যে হুইচ মেথড শুড বি বেস্ট সোর্স অফ রিক্রুটমেন্ট। যদি তোমাদেরকে এভাবেই কোশ্চেন আসে যে আহ, কোন মেথডটা বেস্ট মেথড রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কর্মী সংগ্রহের ক্ষেত্রে, আমরা তো দুইটা মেথডের কথা আলোচনা করলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। এখন কোনটা বেস্ট এটা যদি বলে তাহলে কিন্তু তোমাকে কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে একবার সরাসরি বলে দিলে হবে না যে হ্যাঁ এটা অভ্যন্তরীণ উৎসটা ভালো আর বা বাহ্যিক উৎস ভালো, এভাবে না বলে তোমাকে কিন্তু এই জিনিসটা একটু অন্যভাবে আলোকপাত করতে হবে। যেমন কোনটি ভালো সেটা জানার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু দেখতে হবে যে প্রতিষ্ঠানের আকার আকৃতিটা কেমন। অর্থাৎ প্রতিষ্ঠানের আকার যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার স্বাভাবিক কারণে বেশি লোক নিয়োগ করার প্রয়োজন পড়ে, তাদের টাকা পয়সা বেশি থাকে, সেই ক্ষেত্রে চাইলে কিন্তু সে বাইরে বিজ্ঞাপন দিয়ে এক্সটার্নাল সোর্স থেকে কর্মী সংগ্রহ করতে পারে। হ্যাঁ, আর যদি দেখা যায় যে আকার আকৃতি ছোট হয়, প্রতিষ্ঠানের অবয়ব ছোট হয়,
সেই ক্ষেত্রে কিন্তু তোমার বাইরে অ্যাডভার্টাইজ করে তারপরে কর্মী সংগ্রহ করাটা অনেক সময় সময় সাপেক্ষ ব্যয়বহুল হয়ে যায়। তো এই আকার আকৃতির উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কোন সোর্সটা আমাদের জন্য সুবিধাজনক হবে। কখনো কখনো দেখা যাবে যে অভ্যন্তরীণ সোর্সটা ভালো, আবার কখনো কখনো দেখা যাবে বাহ্যিক সোর্স। ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। যে প্রতিষ্ঠানের আয়তনটা কেমন, প্রতিষ্ঠানের আয়তন যদি বড় হয় সেক্ষেত্রে বেশি লোক নিয়োগের প্রয়োজন পড়ে। তো বেশি লোক যদি একসাথে নিয়োগ করতে হয় তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে সেটা পূরণ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করতে হয়। আর যদি আয়তনটা ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে সংগ্রহ করলে করা নাও লাগতে পারে। কম পরিমাণে কর্মী যদি দরকার হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকেই কর্মী সংগ্রহ করা যেতে পারে। শূন্য পদের সংখ্যা, অর্থাৎ শূন্য পদ কতগুলো একটা প্রতিষ্ঠানে, যদি শূন্য পদের সংখ্যা বেশি হয়ে যায় তখন সেটাকে বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করা ভালো। আর যদি শূন্য পদের সংখ্যা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা ভালো। আর্থিক সামর্থ্য, একটা প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য আছে কিনা, হ্যাঁ, অর্থাৎ বাহ্যিক উৎস থেকে যদি কর্মী সংগ্রহ করতে হয় তাহলে কিন্তু সেখানে আর্থিক ব্যাপারটা জড়িত, যে অ্যাডভার্টাইজ করা থেকে শুরু করে কর্মীদেরকে নিয়োগ করা পর্যন্ত যে প্রক্রিয়ার সাথে অর্থ জড়িত। তো এখন এই সামর্থ্যটা যদি কোনো প্রতিষ্ঠানের থাকে তাহলে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা বেস্ট। আর যদি সেটা না থাকে তখন কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা। সংগ্রহের প্রয়োজনীয় সময়, অনেক সময় আমরা প্রতিষ্ঠান বড় হলেও আমরা অনেক সময় আমাদের সময় সাপেক্ষ, অনেক সময় অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করার জন্য বা একটা শিপমেন্ট দেওয়ার জন্য আমাদের হঠাৎ করেই অনেক বেশি পরিমাণে কর্মী সংগ্রহ করতে হয়। হ্যাঁ, তো এই যে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাডভার্টাইজ করে তারপর পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রতিষ্ঠান নিয়োগদান করা সেটা কিন্তু সম্ভব হয় না। সেই ক্ষেত্রে কিন্তু এক্সিস্টিং সোর্স যেটা অভ্যন্তরীণ সোর্স যেটা সেটা কিন্তু বেস্ট। কারণ হচ্ছে যে সেই ক্ষেত্রে যারা অভ্যন্তরীণ যারা কাজ করছে তাদের আত্মীয় স্বজন আছে, তারপরে ডিরেক্টরদের পরিচিত লোকজন আছে, শ্রমিক সংঘের নেতাদের পরিচিত লোকজন আছে, তাদের মাধ্যমে সরাসরি কি করা যায়, তাড়াতাড়ি কর্মী সংগ্রহ করা যেতে পারে। কাজেই আহ, যদি বলা হয় যে কোনটি উৎস, আমরা স্পেসিফিক্যালি আমরা বলবো না যে এই উৎসটা বেস্ট, কিন্তু আমরা বলবো যে এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এই সিচুয়েশনের উপর এই অবস্থা থাকলে এই এটা বেস্ট, এই অবস্থা থাকলে এটা বেস্ট। তা আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। এখন একটু আনমিউট করে বলো যে কার কোথায় সমস্যা আছে, কোথায় বুঝতে পারবে। কারো কোথাও সমস্যা আছে? কেউ কিন্তু রেসপন্স। মোটামুটি বুঝছি স্যার, রিভিশন দিলে বোঝা যাবে কোনো সমস্যা আছে নাকি। আচ্ছা ঠিক আছে, তারপরে যদি তোমাদের কোনো স্পেসিফিক পয়েন্টে সমস্যা থাকে যে স্যার এই জিনিসটা বুঝি নেই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারো। যেমন একটা ছিল যে অনাহত আবেদনপত্র যেটা তোমাকে বললাম, বা তোমার চাকরির বিনিয়োগ কেন্দ্র, এর আগে আলোচনা করেছি, বাহ্যিক উৎস যেগুলো ছিল। তো এগুলোর মধ্যে কোনোটা যদি না বুঝতে পারো বলতে পারো যে স্যার এটা আবার বলেন। আর যদি তোমরা বুঝে থাকো, আর অনাহত আবেদনপত্রটা তাহলে স্যার আবার একটু বলে দেন। মানে অনাহত আবেদনপত্র হচ্ছে যে অনেকেই যারা কি করে তাদের প্রয়োজনেই তারা অনার্স মাস্টার শেষ করে তারা তাদের সিভিটা বিভিন্ন প্রতিষ্ঠানে ড্রপ করে আসে। হ্যাঁ, তো এখন তাদের কাছ থেকে তাদের সিভি যেহেতু তোমার পড়েই থাকে, হ্যাঁ, আবার অনেক সময় গার্মেন্টস গুলোতে দেখা যায় যে বাইরে যে বক্স থাকে, অভিযোগ বক্স বা তথ্য বক্স, ওইখানে কিন্তু তোমার যারা কাজ করতে আগ্রহী হয় তারা ওইখানে কাজের জন্য সিভ দিয়ে আসে, নাম ঠিকানা দিয়ে আসে। তো এগুলো হচ্ছে অনাহত আবেদনপত্র। হ্যাঁ, তো এখান থেকেও কি করা হয়, প্রয়োজনে তোমার কর্মী সংগ্রহ করা হয়। আমরা দেখি যে অনেক সময় দ্রুত অনেক আমরা দেখলাম আলোচনা করলাম যে যখন সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক লোক দরকার হয় তখন কিন্তু তোমার ওই যে অ্যাডভার্টাইজ করে এভাবে কিন্তু সংগ্রহ করা সম্ভব না। তখন ওই যে যারা আবেদন করেছে, অনাহত আবেদনপত্র যাদের আছে, হ্যাঁ, তাদেরকে কিন্তু ডেকে কি করা হয়, তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়। স্যার ঠিক আছে। তো আহ, ঠিক আছে তাহলে আমার মনে হয় যে আমরা আজকে এই পর্যন্তই রাখি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আসসালামু আলাইকুম। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।